প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে যুক্তিবিদ্যার প্রথম পত্রের পঞ্চম অধ্যায়ের একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আমরা কথা বলবো। এই প্রশ্নটা খুব কনফিউজিং প্রশ্ন। পরীক্ষার হলে মোটামুটি মনে হয় যে আসলে এটার উত্তর কী হবে, ওটার উত্তর কী হবে, আমাদের বুঝতে অনেক কষ্ট হয়। এই জন্য আমি খুব সহজ করে দেওয়ার চেষ্টা করছি। আশা করছি আমার শিক্ষার্থীবৃন্দ এই ক্লাসটা যদি দেখে তাহলে উপকৃত হবে। প্রশ্নটা হলো, চিত্র 1, এটা একটা ত্রিভুজ। আমরা এইরকম করে দেয়া থাকবে, অথবা অন্যভাবেও যদি থাকতে পারে, কোনো সমস্যা নাই। তো আমরা চেষ্টা করব, আসলে পরীক্ষায় এইরকম করেই থাকে, তবু আমি বোঝার জন্য এটা কালার করে দিচ্ছি। চিত্র ক, চিত্র খ, মূলত এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ। এখানে বলা আছে অনুমান প্রধানত কত প্রকার ও কী কী। খ নম্বর প্রশ্নে আছে অনুমান ও যুক্তি দুটো ভিন্ন বিষয় ব্যাখ্যা করো। গ, চিত্র ক দ্বারা নির্দেশিত অনুমানের প্রকৃতি উদাহরণ সহ ব্যাখ্যা করো। ঘ নম্বরে আছে চিত্র ক ও চিত্র খ দ্বারা নির্দেশিত অনুমানের পার্থক্য আলোচনা করো। তো আমরা এক এক করে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। আশা করছি আমার শিক্ষার্থী যারা আছে তারা এইটা বুঝতে পারবে। তাহলে আমরা ক নাম্বার প্রশ্নের উত্তর দেখি। অনুমান প্রধানত দুই প্রকার। অনুমান প্রধানত দুই প্রকার। কি কি? অনুমান প্রধানত দুই প্রকার। আচ্ছা, অনুমান প্রধানত দুই প্রকার, যথা আরোহ অনুমান ও অবরোহ অনুমান। তো আমরা আশা করছি এটা বুঝে গেছি। অনুমান তাহলে দুই প্রকার। কি কি? আরোহ অনুমান ও অবরোহ অনুমান। এখন খ নাম্বার প্রশ্ন আছে, অনুমান ও যুক্তি দুটো ভিন্ন বিষয় ব্যাখ্যা করো। অনুমান ও যুক্তি দুটো ভিন্ন বিষয়, আসলেই সম্পূর্ণ ভিন্ন বিষয়। কেননা অনুমান হলো একটি মানসিক প্রক্রিয়া। কোনো জ্ঞাত বিষয়ের উপর ভিত্তিতে যখন কোনো অজ্ঞাত বিষয় সম্পর্কে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করি আমরা, তখন তাকে অনুমান বলি। অপরদিকে অনুমানের ভাষায় প্রকাশিত যে রূপ, সেটি হলো যুক্তি। তাই অনুমান ও যুক্তি দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয়। এখন গ নাম্বার, আমাদের আসলে আসল প্রবলেম তো গতে এবং গ এবং ঘয়ের প্রশ্নে। তো আমরা চিত্রগুলো দেখি। চিত্র ক, চিত্র খ, এটা ত্রিভুজ। উপরে নিচে বড়, ভূমি বড়, আর উপরে বিন্দু। আর এটা হলো নিচে বিন্দু, উপরে বড়। তো আমরা বারবার দেখতেছি। তাহলে গ দ্বারা কি বোঝাবে? আচ্ছা, আমরা একটু দেখি তাহলে গ দ্বারা কি বোঝায়। চিত্র ক দ্বারা আরোহ অনুমানের প্রকৃতি নির্দেশ করছে। কি দ্বারা প্রকাশ করছে? চিত্র ক দ্বারা আরোহ অনুমানের প্রকৃতি নির্দেশ করছে। এটা দ্বারা কি নির্দেশ করছে? আরোহ অনুমানের প্রকৃতি নির্দেশ করছে। কেন করছে সেটা আমরা জানব। আমরা জানি একটি যুক্তির উপর অংশে, অর্থাৎ একটা যুক্তির উপরের অংশে থাকে আশ্রয় বাক্য, আর নিচের অংশে থাকে সিদ্ধান্ত। দেখুন, এই যুক্তিটা যদি আমরা দেখি, সুমন হয় মরণশীল, আসাদ হয় মরণশীল, তুষার হয় মরণশীল, অতএব সব মানুষ হয় মরণশীল। এখানে সুমন হয় মরণশীল, আসাদ হয় মরণশীল, তুষার হয় মরণশীল, এগুলো কিন্তু আশ্রয় বাক্য। আর সব মানুষ হয় মরণশীল, এটা সিদ্ধান্ত। তার মানে যুক্তির উপরের দিকে থাকলো আমাদের আশ্রয় বাক্য, এই তিনটা আশ্রয় বাক্য, আর নিচেরটা হলো সিদ্ধান্ত। উপরের দিকে আশ্রয় বাক্য থাকবে, নিচে সিদ্ধান্ত থাকবে। সিদ্ধান্তটা সার্বিক, মানে বড়, আর আশ্রয় বাক্যগুলো কিন্তু ছোট। এখানে আমরা বলবো, আর নিচের অংশে থাকে সিদ্ধান্ত। অর্থাৎ এখানে বিশেষ বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষণের ভিত্তিতে সার্বিক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে। তাই বলা যায় যে
যে অনুমানে বিশেষ বিশেষ দৃষ্টান্তের ভিত্তিতে সার্বিক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় এবং যে অনুমানের সিদ্ধান্ত আশ্রয় বাক্য থেকে সর্বদা বেশি ব্যাপক হয় তাকে আরোহ অনুমান বলে। যেমন সুমন হয় মরণশীল, আসাদ হয় মরণশীল, তুষার হয় মরণশীল, অতএব সব মানুষ হয় মরণশীল। অর্থাৎ সিদ্ধান্ত বড়, আশ্রয় বাক্যগুলো বিশেষ এবং সব মানুষ হয় মরণশীল, এই সিদ্ধান্তটা সার্বিক। এ কারণে চিত্র ক দ্বারা আরোহ অনুমানের প্রকৃতি নির্দেশ করছে। শেষ। এখন আমরা চলে যাব চিত্র ক ও চিত্র খ দ্বারা নির্দেশিত অনুমানের পার্থক্য। আমি বিষয়টা খুব ছোট করে এবং কম লিখে বোঝানোর চেষ্টা করছি। চিত্র ক দ্বারা চিত্র ক দ্বারা নির্দেশ করছে কি? চিত্র ক দ্বারা নির্দেশ করছে হলো চিত্র ক দ্বারা নির্দেশ করছে আরোহ অনুমান। চিত্র ক দ্বারা নির্দেশ করছে আরোহ অনুমান এবং চিত্র খ দ্বারা নির্দেশ করছে কি? অবরোহ অনুমান। অবরোহ অনুমান নির্দেশ করে তাদের মধ্যকার পার্থক্যগুলো চেয়েছে। অবরোহ অনুমান কেন চিত্র খ দ্বারা? সেটা হলো এখানে আশ্রয় বাক্য উপরে, সিদ্ধান্ত নিচে। আশ্রয় বাক্যগুলো বেশি বড়, মানে ব্যাপক, সার্বিক, আর সিদ্ধান্ত চলে আসছে বিশেষ। এ কারণে কিন্তু এটা হয়ে গেল অবরোহ অনুমান। যেমন সব মানুষ হয় মরণশীল, আসাদ হয় একজন মানুষ, অতএব আসাদ হয় মরণশীল। সব মানুষ থেকে একটা মানুষের ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এই কারণে এটা হলো অবরোহ অনুমান। তো আমরা দুটার পার্থক্য একটু জেনে নিই। প্রথমে হলো আরোহ অনুমান, দ্বিতীয় হলো অবরোহ অনুমান। আমরা সংজ্ঞাটা লিখিনি, সংজ্ঞাটা যেহেতু জানি আমরা লিখতে পারবো। এর লক্ষ্য হচ্ছে বস্তুগত এবং আকারগত উভয় সত্যতা লাভ করা। তার মানে আরোহ অনুমানের যে বিশেষ বিষয় সেটা হলো বস্তুগত এবং আকারগত উভয় সত্যই কিন্তু নিশ্চয়তা প্রদান করে, আর অবরোহ অনুমান শুধুমাত্র আকারগত সত্যতার নিশ্চয়তা প্রদান করে, কিন্তু বস্তুগত সত্যতার নিশ্চয়তা কখনোই প্রদান করে না। 2 নম্বর, বিশেষ থেকে সার্বিকে, জানা থেকে অজানায়, নিরীক্ষিত থেকে অনিরীক্ষিতে গমন করে আরোহ অনুমান, কিন্তু অবরোহ অনুমান সার্বিক থেকে বিশেষে গমন করে, মানে বড় থেকে ছোট হয়। 3 নম্বর, আরোহ অনুমানের ক্ষেত্রে সিদ্ধান্ত সর্বদাই আশ্রয় বাক্য থেকে বেশি ব্যাপক হবে, আর অবরোহ অনুমানের ক্ষেত্রে সিদ্ধান্ত কখনোই আশ্রয় বাক্য থেকে বেশি ব্যাপক হতে পারে না, বরং সমান বা কম ব্যাপক হবে। 4 নম্বর, আশ্রয় বাক্যগুলো বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে প্রাপ্ত। কারণ বিশেষ বিশেষ বাক্যের ভিত্তিতে যেহেতু আমরা সার্বিক বাক্যের দিকে ধাবিত হই, এই জন্য বিশেষ বাক্যগুলো বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে প্রাপ্ত হয়। আর অবরোহ অনুমানের ক্ষেত্রে আশ্রয় বাক্যগুলোকে সত্য বলে স্বীকার করে নেওয়া হয়। আসলে বাস্তবে সত্য নাও হতেও পারে, কিন্তু এগুলোকে সত্য বলে স্বীকার করে নেওয়া হয়। আরোহ অনুমানের ক্ষেত্রে পঞ্চম যে বৈশিষ্ট্যটা বা পার্থক্য আমরা লিখব, সিদ্ধান্ত আকার এবং বস্তুগতভাবেই সত্য, দুটোভাবেই সত্য, কিন্তু অবরোহ অনুমানের ক্ষেত্রে সিদ্ধান্ত আকারগতভাবে সত্য, কিন্তু বস্তুগতভাবে কখনোই সত্য হতে পারে, আবার নাও পারে। সিদ্ধান্ত আকারগতভাবে সত্য, কিন্তু বস্তুগতভাবে সত্য হতেও পারে, আবার নাও পারে। তো আমরা কিন্তু এই একটা প্রশ্নের খুব সুন্দর করে আমরা সমাধান পেয়ে গেলাম। আশা করি এইরকম প্রত্যেকটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আমাদের একটু বিশেষ মনোযোগ দিতে হবে। তো পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করার জন্য বিশেষ আহ্বান করছি।